আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানাচ্ছি যাদের মনে সুইসাইডাল থটস আসছে, মনে হচ্ছে যে আমি হেরে গেছি, আমাকে কেউ ছেড়ে চলে গেছে, আমার জীবনটা শেষ করে ফেলতে হবে, এরকম থটস যার যার মনে আসছে তাদের জন্য এই ভিডিও। একবার এটা শোনো, আশা করি তোমার এই চিন্তা ভাবনার অনেক পরিবর্তন ঘটবে। আমাদের দেশে কোটা নামক যে জায়গাটি আছে যেখানে আইআইটি নিটের প্রিপারেশন নেওয়া হয়, সেখানে 2023-এ 26 জন স্টুডেন্ট সুইসাইড করে মারা গেছে এবং 2024-এ 17 জন মারা গেছে সুইসাইড করে। রিসেন্ট টাইমে আমরা দেখেছি সেখানে অ্যান্টি সুইসাইড যে সিলিং ফ্যান ডিভাইস সেটাকে লাগানো হয়েছে। মানে কতটা বাজে অবস্থা আমাদের সোসাইটির সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। আর প্রতি বছর 7,20,000 থেকে 7,40,000 লোক সুইসাইড করে মারা যায়, যেটা দাঁড়ায় প্রত্যেক দিনে 2,000 লোকের মৃত্যু এবং 40 থেকে 45 সেকেন্ডে একজন ব্যক্তির মৃত্যু। তাহলে এই সুইসাইড বিষয়টি এত বিভৎস মাত্রায় পৌঁছালো কি করে? মেনলি স্টুডেন্টদের মধ্যে এটা বেশি দেখা যায়। এই যে কোটায় যারা পড়তে যায় তাদের মেন্টালি এতটা টর্চার করা হয়, এত এক্সট্রিম তাদের উপরে প্রেশার বিল্ড করা হয়, তারা হেল্পলেস ফিল করে, তারা ফ্যামিলির থেকে তো দূরে থাকে, তাদের এমন ভাবে একটা মেশিনারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাডভার্টাইজমেন্ট বা ইত্যাদির মাধ্যমে যে তারা নিজেদের হেল্পলেস ফিল করে আলটিমেটলি। আসলে একটা জিনিস ভেবে দেখো তো, আমাদের আইআইটিতে রাফলি 1 থেকে 1.5% ছেলে মেয়ে সাকসেস পায় 100 জনের মধ্যে 1%। আচ্ছা, বাকি 99% ছেলে মেয়ের কথা কেউ ভেবেছে কখনো যে তারা কি করলো, কোথায় গেল? সিস্টেমটাই তো এমন ভাবে তৈরি হয়েছে যে বাকি 99 জন পাশ করবে না, ওই একজন পাশ করবে, সেই জন্যই তার এত দাম। কিন্তু বাকি 99 জনের পিছনে যে এতটা প্রেশারাইজ বা মেন্টাল টর্চার ক্রিয়েট করা হচ্ছে, সেইটা নিয়ে কেউ কখনো কথা বলেছে? বা নিটের ক্ষেত্রে আমরা দেখি যে 5% সাকসেস রেট, তাহলে বাকি 95 জন ছেলে মেয়ে যে পড়াশোনা করলো তারা তো তাদের বেস্ট দিয়েছে। সিস্টেমটা তো এমন ভাবেই ক্রিয়েট করা যে বাকি 95 জন ফেল করবে, বা আইআইটিতে বাকি 99 জন ফেল করবে, সেই জন্যই তো ওই 1% ছেলেমেয়ের এত দাম, বা ওই 5% ছেলেমেয়ের এত দাম। তাহলে এই 99% যারা আইআইটিতে ফেল করছে বা নিটে যারা 95% ফেল করছে, তারা কোথায় যাবে? তাদের কি সমাজ চিরকালই একটা ফেলিওর হিসেবে দেখবে? সম্ভব এটা? এখানে তো পসিবলই না সবাই যে পাস করবে সেটা। কিন্তু আমরা এই কোটা বা ইত্যাদি যেসব জায়গায় আমরা দেখি, সেখানে এমন ভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যে যারা ফেল করছে তাদের কোনো দামই নেই। ফ্যামিলির থেকে তাদের উপরে এত প্রেশারাইজ ক্রিয়েট করা হয় যে এত টাকা তোমার পিছনে খরচ করলাম, তুমি কেন এটা করলে, তুমি কেন সাকসেস পেলে না, বা ইত্যাদি। আশা করি আজ আমি যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের অনেকটা হেল্প করবে এই থট প্রসেসটাকে ব্রেক করার জন্য। একদিন একটা ছেলের এরকম খুব মন খারাপ ছিল, সে সব দিক থেকে হেরে গেছিল, তার মনটা খুবই দুঃখী ছিল। তারপর সে এত কষ্টে ছিল, সে একটা গভীর নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সে ভাবলো এই নদীতে আমি ঝাঁপ দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলবো। তখন সেখানে একজন ঋষি আসলেন, একজন সন্ন্যাসী আসলেন। সন্ন্যাসী এসে ছেলেটাকে অবজার্ভ করলো এবং বুঝলো যে ছেলেটা হয়তো নিজের জীবনকে শেষ করে দিতে চাইছে। তখন ছেলেটিকে ডেকে সেই সন্ন্যাসী বললেন যে, বাবা তুমি একটা দিন আমাকে সময় দাও, তুমি তারপরে মরে যাও। সেই সন্ন্যাসী সেই ছেলেটাকে নিয়ে কিছু তাকে বললেন না, তাকে ওই রাজ্যের রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং রাজার সম্মুখে গিয়ে দাঁড় করালেন এবং রাজার কানে কানে কিছু বললেন। আর এসে সেই ছেলেটির পাশে এসে দাঁড়ালেন সন্ন্যাসী। তখন রাজা বলা শুরু করলো যে, আচ্ছা বাবা, তুমি তো কালকে মরে যাবে আমি শুনছি, তা মরে যাওয়ার আগে তোমার চোখ দুটো আমার কাছে বিক্রি করে দাও, একজন ব্যক্তির চোখ দুটি লাগবে। বললেন, আমি তার জন্য তোমাকে 10 লক্ষ টাকা দেবো, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবো। ছেলেটি বলল, আমি আমার চোখ কেন তোমাকে দিতে যাবো, আমি কি পাগল নাকি? তখন রাজা বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবো, তুমি এবার তো আমাকে দিয়ে দাও চোখ দুটো। যে না, আমি আমার চোখ দুটো কখনোই দেবো না। রাজা তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার চোখ দেবে না বলছো তো, তুমি তোমার যে দুটো পা আছে তুমি সেই দুটো পা আমাকে কেটে দিয়ে যাও। ছেলেটি তখনও মানলো না। অনেক টাকা অফার করা হলো, তাও অনেক স্বর্ণ মুদ্রা অফার করা হলো, তাও ছেলেটি মানতে চাইলো না। রাজা তারপরে বলল, আস্তে আস্তে প্রতিটা অর্গানের কথা বললো, কিডনি দিতে বললো, তাও ছেলেটি শুনলো না। হাত দুটো দিতে বললো, তাও শুনলো না। তখন সন্ন্যাসী ছেলেটাকে বলল, তুমি কেন দিতে চাইছো না, তুমি তো কালকে মরে যাবে। বলছে, না এগুলো আমার নিজের, এগুলো না থাকলে হবে না, এগুলো আমার দরকার। তো উনি বললেন যে, তুমি তো কালকে শেষই করে দেবে জীবনটা, তাহলে কেউ যদি এটা পেয়ে যায় তাহলে তো তার ভালো হবে, তুমি কেন দিতে চাইছো না? তখন কোথাও না কোথাও ছেলেটির মনে স্ট্রাইক করলো যে আমাকে ভগবান চোখ দিয়েছে এই সুন্দর পৃথিবীটাকে অনুভব করার জন্য, সুন্দর পৃথিবীটাকে দেখার জন্য, আমাকে পা দিয়েছে হেঁটে পৃথিবীটাকে এক্সপ্লোর করার জন্য, আমাকে নাক দিয়েছে এই পৃথিবীর প্রতিটা সুগন্ধ আমাকে অনুভব করার জন্য, আমাকে হাত দিয়েছে যে কোনো কর্ম করার জন্য। প্রত্যেকটা জিনিস কতটা অর্গানাইজড, এত জীব আছে তার মধ্যে, পৃথিবীতে মানুষের কাছে এই
এই সমস্ত এলিমেন্ট গুলো আছে, এবং আমি শুধুমাত্র কিছু ফেলিওরের জন্য লাইফে সামান্য কিছু তুচ্ছ ফেলিওর, যেটা কিনা আমাকে মানুষ বলছে আমি ফেলিওর হয়েছি, সেই মানুষের কথার ভিত্তিতে আমি আমার জীবনটা শেষ করে দিতে যাচ্ছিলাম। আমার কাছে তো এত কিছু আছে, আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, আমার জীবনটা তো এমনিই পরিপূর্ণ, কোথায় অভাব আছে আমার? তখন ছেলেটির মধ্যে সত্যিকারের বুদ্ধির উদয় হলো এবং ছেলেটির জ্ঞান চক্ষু খুলে গেল। তখন সেই সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়লো এবং অনেক ধন্যবাদ জানালো, এবং সে তার জীবনের মূল লক্ষ্য খুঁজে পেল, যে আমার জীবনের মূল লক্ষ্য এই সমাজের ইচ্ছা পূরণ বা সমাজের এক্সপেকটেশনের পিছনে ছোটা না। আমার জীবনের মূল লক্ষ্য এই পৃথিবীর প্রতিটা অনুভূতিকে, প্রতিটা জায়গা, প্রতিটা গন্ধ, প্রতিটা বর্ণ, প্রতিটা এলিমেন্ট যেগুলি ভগবান তৈরি করেছেন সেইগুলিকে অনুভব করা। কত কিছু আছে পৃথিবীতে, কত ব্যক্তি আছে, কত মানুষ আছে যাদের কাছে এত কিছু নেই, হাত নেই, পা নেই, চোখ নেই অনেকের কাছে, তারা কত কষ্টে জীবনযাপন করছে। আমার কাছে সবকিছু আছে, আমি একটা ভুল করতে যাচ্ছিলাম। তখন সেই জ্ঞান তার মধ্যে উন্মোচিত হলো এবং সে তার ডিসিশন পরিবর্তন করলো, সে সুইসাইড করলো না। তা এই ছোট্ট স্টোরিটার মাধ্যমে আমি তোমাদের এটা বোঝাতে চাইলাম, একটা ফিল্ডে তুমি ফেল করছো মানে এটা না যে তোমার জীবন শেষ। জীবনের অনেক উদ্দেশ্য থাকতে পারে, আর প্রকৃত উদ্দেশ্য তোমাকে নিজেকে খুঁজতে হবে। অনেক ধরনের উদ্দেশ্য আছে জীবনে। একটা জিনিস তোমার জীবনের সাকসেস বা ফেলিওর তুমি সেটা নির্ধারণ করতে পারে না, কারণ ওই পরীক্ষায় 99 জন ফেল করবে, এটাই সিস্টেম, এটাই তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে ওই জিনিসটার যেটাকে বলে একটা দাম বেশি বা কিছু, সেটাকে যাতে বজায় রাখা যায়। তাই জন্য ওটার পিছনে ছোট না, একদম ছোট না, যেটা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, অ্যাকসেপ্ট দিস। শেয়ার করো, নিজের সাথে শেয়ার করো, নিজেকে নিজের সব থেকে ভালো বন্ধু বানাও। আশা করি এই স্টোরিটা তোমাদের থিঙ্কিং বা থট প্রসেসকে চেঞ্জ করতে একটু হলেও সক্ষম হবে। তোমাদের কেমন লাগে জানিও। তোমাদের যদি কোনো রকম মনের মধ্যে প্রশ্ন, খারাপ লাগা, ভয়, দুঃখ থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এনি টাইম অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। কিন্তু এইরকম ডিসিশন নেওয়া থেকে তোমরা বিরত থাকো, এটুকুই আজকে বলতে চাইবো। নমস্কার।